যে কোনো এনভায়রনমেন্টাল চেঞ্জ যখন হয় সবচেয়ে বেশি আক্রান্ত হয় শিশু এবং বৃদ্ধরা, এটা তো স্বাভাবিক। এবং ইফেক্টটা পড়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ইনস্টিটিউটের সবচেয়ে আগে। এই বন্ধের ভিতরে কিন্তু আমাদের এখানে প্রচণ্ড চাপ ছিল। আমরা অনেক ডাক্তার রিক্রুট করছি ইমার্জেন্সির জন্য। যেদিন বন্ধ ছিল আমরা আউটডোরটা খোলা রেখেছি যাতে ভিড় খুব বেশি না হয়, কারণ ভিড়ের মধ্যেও কিন্তু অনেক বাচ্চা নেতায় যায়, ছোটো বাচ্চারা। আমি অর্ডার দিয়ে দিয়েছিলাম যে 1 মাসের বাচ্চা যেন কোনো লাইনে না দাঁড়ায়, কারণ এই লাইনে দাঁড়ানো, এই গরমের ভিতরে লাইনে দাঁড়ায় দাঁড়ায় কিন্তু এই বাচ্চাটা কিন্তু অসুস্থ হয়ে যাবে। সেটা আমি কিন্তু ওখানে বৈশাখ প্রত্যেক দিন আমি ডিক্লারেশন দিয়ে গেছি যে 1 মাসের বাচ্চা লাইনে দাঁড়াবে না। এখন আমাদের এই গরমে আরও গরমের সময় গরম পড়বে বাংলাদেশে, এটাই চিত্র। শীতের সময় শীত পড়বে, এটাই সত্য। গরমের সময় আমাদের প্রিপারেশন নিতে হয় যে গরমে আমি কীভাবে প্রিপারেশন নেব। যেমন ধরেন নবজাতক এবং 1-2 মাসের নিচের বাচ্চা, এদের কিন্তু হিট রেগুলেটরি সিস্টেমটা ডেভেলপ করেনি তখন। তার মানে আমাদের হাইপোথ্যালামাসে যেই থ্যালামাসে এবং হাইপোথ্যালামাসে যে হিট রেগুলেটরি একটা সিস্টেম আছে, সেটা কিন্তু ওদের ওয়েল ডেভেলপ করে নাই। এনভায়রনমেন্টের টেম্পারেচার যদি বেশি হয় তার আগে সেটা কিন্তু সে কোপ আপ করতে পারবে না, তখন ওর শরীরটাও কিন্তু গরম হয়ে যায়। মানে ওর শরীরটা গরম হইলে মা বাবার মনে করে জ্বর আসছে, কিন্তু মাপলেন টেম্পারেচার, সারফেস টেম্পারেচার মাপবেন, দেখেন সারফেস টেম্পারেচার 101 ডিগ্রি ফারেনহাইট, কিন্তু কোর টেম্পারেচার যেটা আমরা রেকটাল টেম্পারেচার বলি, সেটা যদি মেপে দেখি দেখা যাবে যে 98 পয়েন্ট, 99 পয়েন্ট সামথিং। সেটাকে কিন্তু আমরা জ্বর বলি না। বাচ্চা যদি খাচ্ছে ঠিকমতো, প্রস্রাব করছে ঠিকমতো, ওর অ্যাক্টিভিটিস ভালো, হ্যাঁ, সেটাকে আপনারা এনভায়রনমেন্টাল ফিভারও বলতে পারেন। ছোটো বাচ্চাদের যাদের আবার হিট রেগুলেটরি সিস্টেমটা ডেভেলপ করে গেছে, ওদের সোয়েটিং হবে। যত হিট বাড়বে, হিট গরমে থাকবে, বাচ্চাটার সোয়েটিং হবে। আর সোয়েটিং হইলে সোয়েটিং থেকে কিছুটা হিট শরীর থেকে চলে যাবে। কারণ একটা ঘামকে যদি আমরা বাষ্পায়িত করি, 1 গ্রাম যদি ঘামকে যদি ভ্যাপোরাইজেশন করি, একটা লেটেন্ট হিট অফ ভ্যাপোরাইজেশন আছে। তো লেটেন্ট হিটটা কিন্তু অনেক, হ্যাঁ, এই লেটেন্ট হিটটা যখন নিয়ে যায় এবং 1 গ্রাম পানি যদি বাষ্পায়িত হয়, সেই লেটেন্ট হিটটা প্রায় 760 কিলো ক্যালোরির মতো হিট কিন্তু নিয়ে যায়। তো সেই হিটটা যখন নিয়ে যায় তখন আমাদের ভেতরটা ঠান্ডা হয়ে যায়, এবং এই ঠান্ডাটাই সে চায়, আমাদের বডি সেটাই চায়। কিন্তু সেই জন্য আমরা বলতেছি ঘাম হবে, কিন্তু ঘামটা যেন শরীর থেকেই সবসময় শুকাইয়া না যায়। শরীরে যদি শুকাইয়া যায় তাহলে ভিতর থেকে যখন লেটেন্ট হিটটা নিয়ে যাবে তখন এই শরীরের ভিতরটা কিন্তু ঠান্ডা হয়ে যাবে। ভিতরটা যখন ঠান্ডা হবে, যেমন ধরুন রেসপিরেটরি ট্র্যাকটা যদি ঠান্ডা হয়ে যায় তখন ওখানে কিন্তু ভ্যাসোকনস্ট্রিকশন হয়, ব্লাড সাপ্লাইটা কমে যায়, এবং ব্লাড সাপ্লাই যেখানে কম থাকে সেখানে তো রোগ জীবাণু বাসা বাঁধে। এবং আমাদের রোগ জীবাণু বাসা বাঁধার একটা ভালো জায়গা হলো রেসপিরেটরি ট্র্যাক্ট। এই ট্র্যাক্টের ভিতরে যখন ভাইরাস ঢোকে ওখানে দেখে যে না, জায়গাটা ঠান্ডা আছে, ব্লাড সাপ্লাই কম। ব্লাড সাপ্লাই থাকলে তো তাদেরকে মেরে ফেলতে পারে, তখন তারা ওখানে আরামে বংশবৃদ্ধি করে তারা রোগের জীবাণু তৈরি করতে করে তারা অসুখ তৈরি করতে পারে। সেরকমই যেমন আমাদের প্রচণ্ড গরমে যে ঠান্ডা কাশিটা হয়, এটা ঘামের থেকে হয়, আমি সাধারণত বলি। বেশি ঘাম হয়, বাচ্চারা একটু, মা বাবারা খেয়াল করে না, ঘাম আসছে বাচ্চাটা এবং কাপড় চোপড় রেখে দিচ্ছে, গায়ের মধ্যে কাপড় চোপড় রেখে দিয়ে ভিতরে ঘামছে বাচ্চাটা, তখন ওই ঘামটা কিন্তু ভিতরে শুকাবে, ওর লেটেন্ট হিট নিয়ে যাবে। ভ্যাপোরাইজেশনের জন্য যে হিটটা দরকার সারফেস থেকে নেবে না, শরীর থেকে নেবে। সেই জন্য যখনই বাচ্চাটা গরম থাকবে উন্মুক্ত রেখে দেওয়া ভালো, সবচেয়ে ভালো। খোলা বাচ্চাটাকে ফ্যান চালিয়ে দিতে হবে। এসি থাকলে বা যাদের ঘরে এসি আছে তারা এসিতেও রাখতে পারে, কিন্তু যাদের এসি নেই তারা ফ্যান ছেড়ে দেবে, জানলা কপাট খোলা রাখবে, হ্যাঁ, এবং বাইরে এই সময় না বের করাই ভালো। যদি হিট থাকে, প্রচণ্ড হিটের সময় বাইরে বের করাটা অন্যায়। মা বাবাদের জন্য কোনো বাচ্চাকে নিয়ে বাইরে যাওয়া উচিত না। হ্যাঁ, স্কুল যখন খুলে যাবে স্কুলে তো যেতেই হবে, কিন্তু স্কুলে গেলে স্কুলে যাইতে যাওয়া আসার পথটা তো খুব বেশি না, রিক্সা করে যারা যায় তাদের জন্য একটু কষ্ট, কিন্তু এটা খুব ভোরেই সাধারণত স্কুলে যায়। আসার সময়টা একটু সাবধানে আসবে। এই স্কুলে দরকার হলে রিক্সার হুড লাগিয়ে দেবে, যাদের গাড়ি আছে তারা এসি চালিয়ে আনবে। এই যে সময়টা ভিতরে, ঘরের ভিতরে ফ্যান চালানো থাকবে, এবং সাধারণত ওয়েল ভেন্টিলেটেড থাকা ভালো। স্কুল কলেজগুলোও খুব ওয়েল ভেন্টিলেটেড থাকা ভালো। হ্যাঁ, অনেকে মনে করে যে না, ধুলা চলে আসে যখন আমরা জানলা কপাট খুলে রাখি, কিন্তু ধুলা চলে আসাটা কিন্তু বেশি, ধুলার ভিতরে জীবাণু থাকে, ধুলার আশ্রয়ে কিন্তু জীবাণুগুলো বেঁচে থাকে। যখন ভেন্টিলেশন ভালো থাকবে ওই ধুলাগুলো স্ট্যান্ডার্ড হয়ে থাকবে না, সে কিন্তু এদিক থেকে যাবে, দিক থেকে বের হয়ে যাবে, ধুলা আসবে ঠিকই, কিন্তু স্ট্যাগনেট হয়ে যখন থাকবে তখন ওখানে কিন্তু বংশবৃদ্ধিটা খুব বেশি হয় জীবাণুর। এবং প্রত্যেকটা ডাস্টেই, আমাদের তো জানেনই বাংলাদেশ স্পেশালি ঢাকা সিটি খুবই ডাস্টি এলাকা, এবং এই ডাস্টের পরিমাণ কিন্তু খুবই বেশি। আমাদের সুইজারল্যান্ড ভিত্তিক যেই ইয়েটা আমাদের যে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স তৈরি করে, সেই এয়ার কোয়ালিটি ইন্ডেক্সে ঢাকা শহরে এখনও কিন্তু
মানে খুব সুখকর না। দিল্লি ঢাকায় তিনটার মধ্যে কম্পিটিশন। মাঝে মাঝে আমরা থার্ড হই, সেকেন্ড হই, ফার্স্ট হই, ফোর্থ হই, আমরা এই চারজনের মধ্যেই কিন্তু আমরা থাকি ওয়ার্ল্ডে। তার মানে দেখেন আমাদের ডাস্টের অবস্থা কী। এই ডাস্টটাকে আশ্রয় নিয়ে বেঁচে থাকে হলো ব্যাকটেরিয়া ভাইরাস, কারণ ডাস্টটাকে ছাতা হিসাবে ব্যবহার করে। সানলাইট কিন্তু ডেঞ্জারাস জিনিস ফর ব্যাকটেরিয়া ভাইরাস। সানলাইটে যখন সবচেয়ে কঠিন ব্যাকটেরিয়া যেটা মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, উন্মুক্ত অবস্থায় সানলাইটের ভেতরে সে আধা ঘন্টার বেশি বাঁচবে না। তার মানে ওরা বেঁচে থাকার জন্য ওরাও তো চায় যে সে বেঁচে থাকুক, সে টিকে থাকুক, সেই জন্য সে ছায়া হিসাবে, ছাতা হিসাবে আমাদের ডাস্টকে ব্যবহার করে। তাই যেখানেই ডাস্ট বেশি সেখানেই কিন্তু লোক জীবাণু বেশি হয়। তবু ভেন্টিলেশন যদি ভালো থাকে, ডাস্ট ঢুকলো আবার বেরিয়ে চলে গেল, স্ট্যাগনেট হয়ে ওরা বাসা বাঁধতে পারে না। সেই জন্য ওয়েল ভেন্টিলেটেড বাসা রাখা উচিত, ক্রস ভেন্টিলেশন থাকা উচিত, জানলা কপাট খোলা রাখা উচিত এবং তার সাথে ফ্যান চালানো উচিত এবং বাচ্চাদের প্রচুর পরিমাণে পানি খাওয়ানো উচিত এই সময়। ইভেন ছোটো বাচ্চাদের যারা বুকের দুধ খায় তাদেরও গরমের দিন যখন আসে, প্রচণ্ড গরম পড়ে, ওদেরও কিন্তু এক্সট্রা ড্রিঙ্কিং ওয়াটার দেওয়া ভালো। বুকের দুধ যথেষ্ট তরল আছে, যথেষ্ট পানি বুকের দুধে থাকে, তারপরে যদি দেখা যায় প্রচণ্ড গরমের সময় একটু এক্সট্রা ড্রিঙ্কিং ওয়াটার দেওয়া যেতে পারে, কোনো ক্ষতি হয় না। আমরা যদিও বলি এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং আপ টু 6 মান্থ, কোনো কিছুই খাওয়াবেন না, ইভেন পানিও না। কিন্তু যখন প্রচণ্ড গরম পড়বে তখন একটু পানি যদি খায় এটা কোনো ক্ষতি করবে না, বরং ওই বাচ্চার জন্য সেটা ভালো। আরেকটা হলো ধরেন আপনার এই সময়টা মাস গ্যাদারিং এড়াইয়ে চলতে হবে। বিয়ে সাদের অনুষ্ঠানে ছোটো বাচ্চা, মার্কেট প্লেসে ছোটো বাচ্চা নিয়ে ঘুরতে বেরিয়ে গেলেন আপনি ছোটো বাচ্চা নিয়ে, এগুলো না করাই ভালো। এবং প্রচুর পানি খেতে হবে এবং রাস্তাঘাটের যে খাবারগুলো সেগুলো কিন্তু অ্যাভয়েড করতে হবে, কারণ রাস্তাঘাটে এই গরম আসলে কিন্তু অতি সহজেই কিন্তু খাদ্যে পচন ধরে যায়। আর রাস্তাঘাটের খাবার তো দেখেনি, সেগুলোর ভিতরে উন্মুক্ত থাকে, ডাস্ট পড়তে থাকে, সেখানে মানুষ খাচ্ছে, সেই খাবারটা আবার খাচ্ছে, বাচ্চাদের ডায়রিয়া হতে পারে। তো এই জন্য এই খাবারগুলো অ্যাভয়েড করতে হবে। পানির পিপাসায় মানুষ কারণ রাস্তা থেকে পানি খায়, শরবত বানানো হচ্ছে, সেই পানিটা কীরকম হাইজেনিক তা তো আমরা জানি না। সেই জন্য হেপাটাইটিস এ ভাইরাস দিয়ে আমরা জন্ডিসও কিন্তু আমাদের টাইফয়েড ফিভারও কিন্তু বেড়ে যেতে পারে, কলেরাও হতে পারে। এখন এই জিনিসগুলো আমাদের কিন্তু অ্যাভয়েড করতে হবে। গার্জিয়ানদের কাছে আমাদের পরামর্শ হলো আপনারা এগুলো করবেন না। খোলা বাজারে খাবার টোটালি নিষিদ্ধ করতে হবে আপনাকে। হ্যাঁ, খোলা মার্ক যে খাবারগুলো রাখা হয় এগুলো কিন্তু খুবই ডেঞ্জারাস প্র্যাকটিস। এবং শরবত, বাইরের শরবত, যদি বাচ্চা বাইরে যায় পানি সাথে করে ফুটানো পানি ক্যারি করে নিয়ে যাবেন। অনেক গুরুত্বপূর্ণ পয়েন্ট বলেন। আমি আসলে থ্যাংক ইউ আপনাকে এই সব পরামর্শ দিতে পারি জানতাম। এবার হাসপাতালে যদি স্ট্যাটিস্টিক্স জানাতেন কি পরিমাণ? হাসপাতালের স্ট্যাটিস্টিকে আমাদের এখানে গত এই ঈদ তো চলে গেল, নববর্ষ চলে গেল, আমরা মনে করছিলাম যে খুব বেশি ভ্যাকেন্ট থাকবে, কিন্তু আমাদের এখানে কোনো বিছানা কিন্তু খুব বেশি ভ্যাকেন্ট আমরা পারি না, সবই ভরা ছিল। তারপর আমরা বলছি যে ইমার্জেন্সি যেগুলো ছুটি দেওয়ার মতো সেগুলো ছুটি দিয়ে দেবেন। সেগুলো ছুটি দেওয়ার পরে আবার ভরে গেছে। সেই জন্য বলতেছি যে এই রোগীর সংখ্যা কিন্তু একটু বেশি। যেমন এখন আমাদের এখানে 100টা নিউমোনিয়া ভর্তি আছে, 100টা নিউমোনিয়া রোগী ভর্তি আছে। তারপরে ধরেন আমরা কমন কোল্ড 96 আমরা ইমার্জেন্সিতে গতকালকেও দেখেছি, অ্যাজমা 30টা দেখছি, স্ক্যাবিস আমাদের খুব বেড়ে গেছে। খুজলি যে এত বাড়ছে বাংলাদেশে, মনে হচ্ছে যেন এপিডেমিক হিসাবে খুজলি বাড়ছে। এবং এই খুজলি যেটা স্ক্যাবিস আমরা বলি, খোস প্যাঁচড়া যেটাকে বলে কমন ভাষায়, সেটা বাড়ার পিছনে কারণ হলো যেখানে মাস গ্যাদারিং আছে, যে সমস্ত ইনস্টিটিউশনগুলো আনহাইজেনিক থাকে, যেমন স্কুল, কলেজ, মাদ্রাসা, স্পেশালি মাদ্রাসার কথা আমি বলবো, যেখানে কিন্তু পাশাপাশি একদম অ্যাটাচড হয়ে থাকে, একই জিনিস ব্যবহার করে অনেকগুলো হোস্টেলে একই জায়গায় বসে। এই জায়গাগুলোতে বিশেষ করে জেলখানাতেও হয়, সেখানে পাশাপাশি থাকে যারা আনহাইজেনিক থাকে এবং খুব বেশি ক্লোজলি যারা থাকে তাদের ভিতরে একটু দ্রুত এটা কিন্তু ছড়ায় যায়। সেই জন্য স্ক্যাবিসটা কিন্তু আমাদের খুব বেশি আছে এবং এটা সহজে মরেও না। এখন স্ক্যাবিসকে আমরা ভালোও করতে পারি না, এটা কন্ট্যাক্ট করতে হয় যে অন্তত 20-25 দিন আপনারা ঘরের থেকে বের হবেন না, ফ্যামিলি সবার একসাথে নিয়ে চিকিৎসা করতে হবে, নাহলে এটা ভালো হবে না। কাপড় চোপড়গুলো সব ইস্ত্রি করে পড়তে হবে অথবা সিদ্ধ করতে হবে, এগুলো বলার পরও দেখা যাচ্ছে এটা থেকে যায়। এটা একটা খুব বেশি বাড়ছে। এবং আমাদের ডেঙ্গু এখন পর্যন্ত আমাদের শিশু হাসপাতালে আসে নাই। 100টা ডায়রিয়া রোগী আমাদের কালকেও আসছে। তো আমি ডায়রিয়া নিয়ে একটু আতঙ্কিত, এবং যখন বৃষ্টি হবে তখন আমরা সাধারণত ডেঙ্গু নিয়ে আমরা একটু প্রিপারেশন নিয়ে যাব। আমরা এখন থেকেই ডেঙ্গু নিয়ে অলরেডি স্বাস্থ্য মন্ত্রণালয়, ডিজি হেলথ, আমাদের যেমন কমিউনিকেবল ডিজিজ যেটা ডিপার্টমেন্ট আছে, কন্ট্রোল অফ কমিউনিকেবল ডিজিজ, সিডিসি, এরা কিন্তু এখনই ডেঙ্গুর গাইডলাইন তৈরি করে ফেলতেছে। ন্যাশনাল ডেঙ্গু প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল স্ট্র্যাটেজি নিয়ে আমরা মিটিংও করে ফেলছি।
এগুলো কিন্তু আমাদের পরবর্তী ধাপে আসতে পারে। সেজন্য আমাদের এখন থেকেই ডেঙ্গু কন্ট্রোল করার জন্য আমাদের মসকিউটো কন্ট্রোল করতে হবে। মসকিউটো কন্ট্রোল, আর ডেঙ্গু হয়ে গেলে চিকিৎসা কন্ট্রোল করবো আমরা।